বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন, আমার বায়ে বসা আছেন রাজনীতিক, শিক্ষক মোশাররফ আহমেদ ঠাকুর এবং আমার ডানে রয়েছেন সাংবাদিক, মানবাধিকার কর্মী শামসুল আলম লিটন। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। মিস্টার লিটন, আপনাকে বিশেষভাবে স্বাগত, আপনি প্রথমবারের মতো তৃতীয় মাত্রায়, সেজন্য। মিস্টার ঠাকুর, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দুটো সাক্ষাৎকার, দুপর্বে বিবিসির সঙ্গে এবং লন্ডনের দ্য ফাইন্যান্সিয়াল টাইমসের সঙ্গে দুটো সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। তো এই সাক্ষাৎকারগুলোতে দীর্ঘ প্রায় 17 বছরেরও বেশি সময় পরে কোনো গণমাধ্যমে সঙ্গে তার এই বিস্তারিত সাক্ষাৎকার। সো এগুলো থেকে আসলে কি বার্তা পাওয়া যাচ্ছে বলে আপনি মনে করেন? প্রশ্নের দিক থেকে, উত্তরের দিক থেকে শামসুল আলমের জন্য আপনার কাছে আমি এটা বুঝতে চাইব যে আসলে কি পাওয়া গেল এখান থেকে বা কি বোঝা গেল। ধন্যবাদ আপনাকে, আপনার দর্শক শ্রোতা, অপরবিজ্ঞ আলোচক। দীর্ঘদিন প্রবাসে ছিলেন শামসুল আলম লিটন, এবং আমি আরেকটা পরিচয় ডিসক্লোজ করি। শামসুল আলম লিটন হচ্ছেন আমাদের অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান। তো সেই অর্থে শিক্ষাবিদ, শিক্ষানুরাগী। তো আমি আপনার বক্তব্যটাতে আসি। গত 5ই আগস্টের পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমরা যারা টক শো করি, উনি 1 মাস 1.5 মাস পর পরই বসছিলেন এবং দীর্ঘ সময় নিয়ে বসছিলেন। তো উনি এই কথাগুলি আমাদের কাছে বারবার বলছিলেন যে 5ই আগস্টের আগে যে রাজনৈতিক চিন্তাভাবনাটা আমাদের ছিল, এইটা আমাদের সবারকে চেঞ্জ করে ফেলা উচিত, 1 নম্বর। 2 নম্বর হলো, উনি বারবার বলছিলেন যে হাসিনা 100টা খুন করেছে, আমার কি 50টা করা জায়েজ আছে, 40টা, 30টা? ওনার বক্তব্য হলো আমার একটা করাও জায়েজ না। অন্যায় হাসিনা যতটুকুন করেছে তার 1% অন্যায় আমি করতে পারি না। কারণ এতগুলো মানুষের জীবন ক্ষয়, রক্ত ক্ষয়, এত কিছু, এই ত্যাগটাকে আমাকে যদি অনার করতে হয়, তাহলে এইটাই হচ্ছে স্ট্যান্ডার্ড। হাসিনা যেটা করেছে আমি এটা করব না। তো এই সবগুলি কথাই আমি গত 1 বছর ধরে যা শুনছিলাম ওনার কাছ থেকে আমরা দীর্ঘ সময় ধরে, এইগুলারই প্রতিধ্বনি হয়েছে। উনি খুব আর্টিকুলেটেডলি বলেছেন, সবগুলি কথাবার্তাগুলি খুব গুছানো ছিল। এবং আমি মনে করি যারা সুস্পষ্ট বার্তা, যারা রাজনীতিকে একটা লাভজনক প্রফেশন হিসাবে দেখতে চান, প্রফিট কনসার্ন হিসাবে দেখতে চান, এদের জন্য একটা দুঃসংবাদ, এবং রিয়েলি দুঃসংবাদ। প্রফিট কনসার্ন হিসেবে যারা দেখতে চান, এটা তাদের জন্য খুবই বড় দুঃসংবাদ। কোন কারণে সেটা মনে হলো আপনার কাছে? কারণ যারা ধরুন কি করিয়া খাই, রাজনীতি করিয়া খাই, কি করিয়া চলি, রাজনীতি করিয়া চলি, কি করিয়া চলি, উমুকের পকেট ভাঙ্গাইয়া চলি, এদের জন্য আমার মনে হয় যে তারেক রহমান 17 বছর প্রবাস জীবনে তার যে একটা অভিজ্ঞতা, আমি মনে করি আপনার তো সব কিছু একটা প্রভাব, পরিবেশের প্রভাব, সামাজিক অবস্থার প্রভাব তো পড়ে। তো আমার কাছে মনে হচ্ছে যে এটা, এবং একটা জিনিস যে কোনো সময় ছেড়ে দেওয়া যায়, এই সাহসটা তো থাকা উচিত। আমি একটা পদবিতে আছি, আমি ছেড়ে দিব, এটা আমার অঙ্কে না মিললে আমি এটা ছেড়ে দেব। তো আমাদের দেশে তো এই বিষয়টা হচ্ছে যে আমি কোনো অবস্থাতেই ছাড়ব না, এর জন্য যা হয় হোক, এটা একটা দৃষ্টিভঙ্গি। তো আমার কথা হচ্ছে যে আমার মনে হয় তারেক রহমানের মধ্যে এই নতুন বোধোদয়টা হয়েছে যে দেশের স্বার্থে আমি যতটুকু কাজ করতে পারবো করব, যদি না পারি আমি এই জায়গাটা ছেড়ে দেব, অন্য কেউ, আমার চেয়ে অন্য ভালো কেউ অন্য কেউ করতে পারে কিনা। আমি জাস্ট আপনাকে অনেক বিস্তারিত সাক্ষাৎকার, তো কয়েকটা ছোট ছোট পয়েন্ট জানতে চাই একসঙ্গে, যে এই বিষয়গুলো খুব স্পষ্ট উনি করেছেন কিনা, নাকি খুব কৌশলী ছিলেন, নাকি এটাই তার উত্তর। একটা হচ্ছে বৈদেশিক সম্পর্ক, বিশেষ করে ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে। 2 হচ্ছে আওয়ামী লীগ ইস্যুতে
তার অবস্থান, 3 হচ্ছে নির্বাচন এবং 4 হচ্ছে বর্তমান সরকারের সঙ্গে সম্পর্কের বিষয়। যে প্রশ্নগুলো ছিল এবং যে উত্তর তিনি দিয়েছেন তাতে কি মনে হয় যে তিনি কি খোলামেলা সবটা করেছেন না কিছু রেখে রেখে উত্তর দিয়েছেন, কৌশলী ছিলেন, ডিপ্লোম্যাটিক ছিলেন? প্রথমত আওয়ামী লীগের সাথে যে সম্পর্কটা, আওয়ামী লীগের সাথে সম্পর্কটা আমার সাথে আমাদেরকে উনি যেটা বিভিন্ন শেয়ার করেছেন এইবারও বললেন, ওনার বক্তব্যটা হচ্ছে যে কোনো রাজনৈতিক দর্শন চর্চা এটা অপরাধ না, কোনো রাজনৈতিক আদর্শে বিশ্বাস করা এটা অপরাধ নয়। পলিটিক্যাল পার্টি ইজ এ অ্যাবস্ট্রাক্ট এন্টিটি। তো পলিটিক্যাল পার্টির মধ্যে যারা অন্যায় করেছে, ক্রিমিনাল অফেন্স করেছে, ক্রিমিনাল অফেন্ডার, এদের প্রত্যেকের বিচার হওয়া উচিত। এবং শুধু রাজনীতি করার কারণে কোনো মানুষকে, নিরীহ মানুষকে বা নির্দোষ মানুষকে আমরা যেন হয়রানি না করি, কেউই হয়রানি না করি। তো বাস্তবতা হচ্ছে যে অনেক জায়গায় আসামি করা হয়েছে টাকা নিয়ে, আসামির থেকে নাম বাদ দেওয়া হয়েছে টাকা নিয়ে। আমি এমন একজন ছেলেকে পেয়েছি যে আওয়ামী লীগের মামলা মোকদ্দমায় পড়ে সে 14 বা 15 সালে, আমি নামটাও বলতে পারি, হুসেন আহমেদ, বানিয়াচং বাড়ি। সে একটা বানিয়াচংয়ের প্রত্যন্ত গ্রামে থাকে, তার বাড়িটা প্রত্যন্ত গ্রামে, মানে থানা হেডকোয়ার্টার থেকে 15 কিলোমিটার দূরে। তো সেইখানে তার অপোনেন্ট, তার ফ্যামিলি অপোনেন্ট আর কি, সে বিএনপির ছেলে, ছাত্রদল করা ছেলে, সে আসামি হয়ে গেছে এবং কেউ না কেউ টাকা পয়সার বিনিময়ে থেকে আসামি করেছে। এরকম অনেক আছে যারা এই আন্দোলনের সময় আন্দোলনে ছিল, তাকে দেওয়া হয়েছে। বিএনপির পরে অনেক সার্টিফিকেট দিয়েছে, অমুক সাল থেকে অমুক সালে এই পজিশনে ছিল। তো পুলিশের কাছে তো এটা বিবেচ্য বিষয় না। পুলিশ বলছে আমরা এটা যদি আসামি আমাদের হাতে সামনে পড়ে আমরা ধরবো, যদি ধরা না পড়ে থাকবে। চার্জশিটের আগ পর্যন্ত আমাদের কিছু করার নেই। আরেকটা ছোট্ট বিষয় হচ্ছে যে খুব গুরুত্বপূর্ণ, আবার আসামির থেকে নাম বাদ দিয়েছে একেবারেই আওয়ামী লীগের ক্লোজ লেফটেন্যান্ট ছিল, ওরা আসামির থেকে বাদ পড়ছে, টাকা দিয়ে বাদ পড়ছে। জি, মিস্টার শামসুল আলম লিটন। ধন্যবাদ জিলু ভাই। এই আমার মতো লক্ষ লক্ষ মানুষের প্রিয় অনুষ্ঠান তৃতীয় মাত্রা, বিশেষ কারণ গণতান্ত্রিক মূল্যবোধ চর্চায়, বিশেষ করে জাতির সবচেয়ে কঠিন সময়েও, গণতন্ত্রের সময় এবং স্বৈরশাসনের সময়, ফ্যাসিবাদের সময়, সবসময় এই তৃতীয় মাত্রা আপনার মাধ্যমে এবং আপনার টিমের মাধ্যমে যে দুঃসাহসী ভূমিকা রেখেছেন। আমরা প্রবাসে লক্ষ লক্ষ প্রবাসীও আপনার এই অনুষ্ঠানের অত্যন্ত ভক্ত। আমি ব্যক্তিগতভাবে আজকে আমন্ত্রণটা খুবই ভালো বোধ করছি। অনেক ধন্যবাদ আপনাকে এবং আপনার টিমকে। প্রথমত হচ্ছে যে তারেক রহমানের এই ইন্টারভিউটি অনেকে বলেছে 1.5 দশক। আমার যতটুকু মনে পড়ে এনটিভিতে সম্ভবত উনি জহিরকে একটা মুখোমুখি ইন্টারভিউ দিয়েছিলেন, তারপরে আমি কিন্তু ওনার সরাসরি কোনো ইন্টারভিউ দেখিনি, আমার মিস হতে পারে। যাই হোক, প্রেস টিমের সঙ্গে আমার ভালো যোগাযোগ আছে, সেই রেফারেন্সটি আমি নিশ্চিত করে বলতে পারি না। তারপরেও আমি রেফার করতে পারি 1.5 অথবা 2 দশক পরে প্রথম একটি আন্তর্জাতিক গণমাধ্যম, যদিও বিবিসি বাংলা অনেকটা লোকালাইজ হয়ে গেছে, স্টিল বিবিসি তার স্ট্যান্ডার্ড মেনটেন করে। এবং এটি খুবই গুরুত্বপূর্ণ যে এখানে যিনি এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক দল, নির্বাচনের পর বোঝা যাবে যে অ্যাকচুয়ালি সিচুয়েশন কী। কিন্তু তার বক্তব্য কিন্তু সোশ্যাল মিডিয়াতেও যখন যেত আমরা দেখতাম যে লক্ষ লক্ষ মানুষ সেটা দেখতো। এখানে নানা রকমের রেস্ট্রিকশন ছিল, হয়তো নানাভাবে এগুলোকে কন্ট্রোল করা হতো। তারপরেও তার বক্তব্যকে সমালোচনা করতে গিয়ে অনেক আওয়ামী লীগের অনেক মন্ত্রীকে বিভিন্ন সময় কোট করতে হতো তাকে, তার বিভিন্ন বক্তব্যের। সেক্ষেত্রে কিছু বক্তব্য হয়তো আসতো। আমি মনে করি যে এই বক্তব্যের মধ্যে, এই ইন্টারভিউর মধ্যে 2টি পর্বে তিনি কোনো কিছুই বাদ দেননি। বিশেষ করে তার পরিকল্পনা, তিনি প্রতিশোধ নেবেন কিনা, কারণ বাংলাদেশের রাজনীতিতে প্রতিশোধ একটি খুবই সাধারণ, অত্যন্ত অন্যায্য একটি বিষয়। সেখানে তিনি অত্যন্ত যুক্তিসঙ্গত কথা বলেছেন। এবং আমি ওনার ইন্টারভিউতে আমি কিন্তু ছলচাতুরি কোনো বক্তব্য পাইনি, কারণ আমাদের দেশের রাজনীতিতে আমি ব্যক্তিগতভাবে সমাজবিজ্ঞানের ছাত্র হিসেবে এবং একজন সাংবাদিক হিসেবে বিশ্লেষণ করি যে যদিও এই পরিসংখ্যানের হয়তো কোনো রিসার্চ করা হয় নাই, আমি মনে করি যে আমাদের সমাজের 90 থেকে 95% মানুষ খুব সিম্পল। এবং তারেক রহমান সাহেব যখন উনি ব্যক্তিগতভাবে দেখতে এবং বক্তব্যে সব দিক থেকে স্মার্ট হলেও
তিনি কিন্তু রাজনৈতিক বক্তব্যের মধ্যে তার জটিলতা, কুটিলতা অথবা ঘুরিয়ে পেঁচিয়ে কথাবার্তা বলার প্রবণতা সাদামাটা, এবং উনি রিপ্রেজেন্ট করছেন আসলে সিম্পল 95% মানুষকে। খুব 2-4% মানুষ যারা বিভিন্ন রকমের জটিল কাজকর্মের সঙ্গে জড়িত, বিশেষ করে ব্যবসা অথবা রাজনীতিতে আমাদের কমন যে সোজা কথা বলাটা মনে হয় যেন একটা অপরাধের মতো। তো সেক্ষেত্রে উনি আসলে, এবং ওনার মায়ের মধ্যে এই কমন জিনিসটা আমরা খেয়াল করেছি। আমরা ওনার মায়ের সরকারের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি, তখন আমি বঙ্গভবনে ছিলাম প্রেস সেক্রেটারি হিসেবে। তো আমি দেখেছি যে উনি এবং ওনার মা খুব সিম্পল হইতে, খুব ঘুরিয়ে পেঁচিয়ে এবং প্রতিশোধমূলক কথাবার্তা, এবং যেই কথাগুলো আমাদের রাজনীতিতে খুব কমন, বিশেষ করে মঞ্চে উঠে প্রতিপক্ষকে অশালীন ভাষায় কথাবার্তা বলা, এই দিক থেকে এই বক্তব্যটি, ওনার এই ইন্টারভিউটি এই নির্বাচন পূর্ববর্তী সময়ে অনেক বড় ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারে পজিটিভলি। আবার যেই সংকটগুলোর মধ্য দিয়ে ওনার দল যাচ্ছে, দেশ যাচ্ছে, সেই সংকটগুলো অনেকগুলোতে তিনি অ্যাড্রেস করেছেন। অনেকে বলেছেন সেগুলো স্পষ্ট হয়নি পুরোপুরি। এটি ডেফিনেটলি উনি অ্যানালাইসিস করবেন। বিশেষ করে চাঁদাবাজির অভিযোগে ওনার বিশেষ করে বিএনপির জন্য সবচেয়ে বড় যে অভিযোগটি, সেটি হচ্ছে যে এত হাজার বহিষ্কার করা হচ্ছে, কিন্তু তারপরও কেন এটা থেকে অন্যরা থামছে না। তো সেটা কিন্তু উনি যথার্থই বলেছেন, সাংগঠনিক সিদ্ধান্ত করার দায়িত্ব দলের, বাকিটা হচ্ছে সরকারের। এই কথাটি হয়তো একাডেমিক্যালি কারেক্ট, কিন্তু প্র্যাকটিক্যালি কেন জানি মানুষ মানতে নারাজ। আমি গত 2 দিনে অনেকের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু বলেছেন তাহলে কি নেতৃত্ব সিলেকশনে ভুল হয়েছে? যারা যেই নেতৃত্বে দল থেকে বহিষ্কার করলে সেটা কারো গায়ে লাগছে না, দল অত ইম্পর্টেন্ট, এটা জাস্ট একটা সাইনবোর্ড। এক্স্যাক্টলি ওটাও একটা বড় ব্যাপার। এবং সবচেয়ে বড় ব্যাপারটি আমি অনেককে জানতে চেয়েছি, যেহেতু গত 15 বছরে যারা রাজনীতি করেছে বিএনপির নামে, তাদেরকে কিন্তু অনেক বড় সংকটের মধ্যে দিয়ে প্রকাশ্যে রাজনীতি করলে তাকে ধরে নিয়ে যাওয়া হতো, অসংখ্য মামলা দেওয়া হতো, 5 জনের মিছিল করলে 50টা মামলা হয়ে যেত। সো এটা ডিফিকাল্ট ছিল। আর যারা টিকে ছিল তারা কিন্তু কমিটিগুলোতে স্থান পেয়েছে। টিকে ছিল যারা, তারা কীভাবে টিকে ছিল? এখন কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই, তার মানে তাকে মামলা খেয়ে বুঝাতে হবে সেটাও তো বাস্তব কথা না, কিন্তু এটা তো রিয়েলি সত্য। এই 15 বছরে আপনারা কীভাবে স্বাধীনভাবে প্রোগ্রাম করেছেন, অথবা আমরা তো সব জানি আপনি কিছু কিছু প্রকাশ করেছেন, আপনার বাড়ি, ঘর, ব্যাংক, এটা সেটা। তো এইভাবে রাজনৈতিক কর্মীদের জীবনে, 35 লক্ষ পরিবারের জীবনে কি ভয়াবহতা, সেটি আমরা বাইরে মানবাধিকারের কাজ করতে গিয়ে, যেহেতু আমাদের আত্মীয় স্বজনের ঘুম হারাম হয়েছে এবং অনেককে জেলে যেতে হয়েছে শুধু আমাদের জন্য, এবং ইভেন জোটের অংশীদার হওয়ার পরেও, আমার আপন ভাইকে 2 মাস জেল খাটতে হয়েছে। এবং গুম আমল যদি থাকতো ইউএস স্যাংশনের আগে, তাহলে হয়তোবা তারা বলেছে, পুলিশ সুপার নিজে বলেছেন যে ইউ আর ভেরি লাকি। তো এখন কথাটা হচ্ছে যে এই জন্য অনেক বড় সংকটের মধ্যে দিয়ে রাজনৈতিক দলগুলো, যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছেন, যারা মত প্রকাশ করেছেন, তাদের ঘটনাগুলো, এই জন্য আমার মনে হয় এত বড় সংকট বাংলাদেশে 52 বছরে কোনো রাজনৈতিক দল অতিক্রম করেনি। আপনি নির্বাচনের কথা বলছিলেন, এবং আমি একটু আপনার কাছ থেকে বুঝতে চাই, মানে আপনি তো যেহেতু বলছিলেন যে জনগণের সঙ্গেও কথা বলেছেন, বুঝতে চাইছেন, এবং সামগ্রিক একজন সাংবাদিক হিসেবে, মানবাধিকার কর্মী হিসেবে, পরিস্থিতি বিশ্লেষণ, আপনি কি ফেব্রুয়ারি মাসে, যদিও সরকার বলছে যে ইতিহাসে সেরা নির্বাচন হবে, প্রফেসর মোহাম্মদ ইউনূস বলছেন, এবং সরকারের অনেকেই বলছে যে একদিনও পৃথিবীর কোনো শক্তি নাই একদিনও নির্বাচন পেছাতে পারবে, বাট আপনি কি দেখেন চিত্রটা? এটা খুবই, আমি বিশ্বাস করতে চাই, এবং নাগরিক এবং মানবাধিকার কর্মী হিসেবে, কারণ এটি হচ্ছে রাইট ওয়ে। এবং ডক্টর ইউনূসের যে ব্যক্তিত্ব, তিনি শান্তির জন্য নোবেল পেয়েছেন, যদিও সেটা অন্যান্য নোবেলের মতো এই নিয়েও বিতর্ক আছে, কিন্তু শান্তির জন্য নোবেল পেয়েছেন পভার্টি এলিভিয়েশনের মাধ্যমে সোসাইটিতে এবং কান্ট্রিতে পিস করার জন্য। তো উনি কিন্তু রাজনৈতিক দলের একটা উদ্যোগ নিয়েছিলেন, এবং সেই উদ্যোগটি বড় ধরনের এঙ্গেজমেন্ট তৈরি করতে পারেনি বলে তিনি কিন্তু ডিসম্যান্টেল করেছেন, তিনি সেখানে ক্ষান্ত দিয়েছেন। আমি বিশ্বাস করি তিনি রক্তাক্ত কোনো অধ্যায় অথবা দেশের জন্য খুবই বড় ধরনের কোনো বিশৃঙ্খলাকে তিনি আমন্ত্রণ জানাবেন না। নির্বাচন যদি না হয় তাহলে আমাদের জন্য বড় ধরনের ঝুঁকি আছে, 2 ধরনের ঝুঁকি আছে। একটা হচ্ছে বিশৃঙ্খলা, নৈরাজ্য, আরেকটি হচ্ছে 111 ভিন্ন কোনো ফরম্যাটে সেনা সমর্থিত অথবা সেনা অসমর্থিত হয়েও কোনো না কোনোভাবে আরেকটি সিভিলিয়ান গভর্নমেন্ট, যেটা সত্যিকার অর্থে এই সরকারের লিগেসি হয়তো বহন নাও করতে পারে। আপাত দৃষ্টিতে দেখা যাবে, কারণ আমরা দেখতে পাচ্ছি দিল্লি এখন সরাসরি বলছে তারা বাংলাদেশে কী চাচ্ছে, কিন্তু বাংলাদেশের কোনো রাজনীতিককে আমি কখনো বলতে শুনিনি তারা দিল্লিতে কী চাচ্ছে। খুবই অদ্ভুত একটা বাস্তবতার মধ্যে আছে, আমরা ভয়ঙ্কর একটা বাস্তবতার মধ্যে আছি। আমরা 15 বছর দিল্লির একটা অনেক ইম্পর্টেন্ট ডিপ্লোম্যাটিক সিটি, সেখান থেকে
বরাবর স্বৈরতন্ত্রকে যত ধরনের ফুয়েলিং করা দরকার সব দেখেছি। এইখানে লক্ষ কোটি টাকা, বাংলাদেশ ব্যাংকের হিসাবে 60,000 কোটি টাকা ভুয়া মুদ্রা ছাপা হয়েছে। এই মুদ্রা এখন বাজারে আছে। তারপরে বাইরে থেকে আরও মুদ্রা আসার খবর পাওয়া যাচ্ছে গণমাধ্যমে। আমরা আমাদের যে শিল্পায়ন, অলিগার্কদের যে ইন্ডাস্ট্রিগুলো, তারা ইচ্ছে করে সব বন্ধ করে দিয়েছে প্রশাসক নিয়োগ করার পরেও, অথবা অনেক ক্ষেত্রে হয়তো নানা ধরনের সংকটের মধ্যে দিয়ে সেগুলো বন্ধ হয়েছে। লক্ষ লক্ষ শ্রমিক বেকার হয়েছে। ইকোনমি ইজ ইন স্টেক। ডক্টর ইউনূস যদি না থাকতো তাহলে আমরা ইকোনমি অ্যান্ড ডিপ্লোমেসি দুদিক থেকে ধারণা করি যে অনেক বড় মাপের হয়তো সংকট হতে পারত। এখন দেরি আর যাতে দেরি না হয়, কারণ হচ্ছে কি, গণতন্ত্র যে একদম শেষ কথা তা না। গণতন্ত্র গুড, বাট এটাও একটা ওয়ার্ডসের মধ্যে গুড আর কি। কিন্তু এখন আমাদের সামনে একটাই উপায়, দেশকে নর্মাল সিচুয়েশনে ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে নিয়ে যাওয়া। আদারওয়াইজ যে সিচুয়েশনটি হবে এটা আনএফোর্ডেবল হবে। কিন্তু আশঙ্কা আছে, বেশি বেশি করে নিশ্চয়তা দিলে আশঙ্কাটা বেড়ে যায়। সেটা নিয়ে পরে বলছি। আমি আপনাকে বলি, ডক্টর ইউনূস সম্বন্ধে আমার যে অ্যাসেসমেন্টটা, আপনি দেখবেন প্রায় 10-11 মাস ধরে আমি নেগেটিভ বলি। আমাদের দেশে বলে যে ভাত একটাতে টিপ দিলে পুরো হাড়ির খবর বলা যায়। যেদিন উনি ডক্টর ইউনূস স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, এই মন্ত্রণালয়টি একজন প্রাজ্ঞ, অভিজ্ঞ এবং সফল মানুষ হাসান আরিফ, ব্যারিস্টার হাসান আরিফ, যিনি আগেও উপদেষ্টা 2 বছর গভর্নমেন্ট চালানোর অভিজ্ঞতা ছিল, তার হাত থেকে নিয়ে আমাদের আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার হাতে দিয়েছেন। আমি ঠিক এই দিন বলছি যে ডক্টর ইউনূসের পতন এবং ওই দিন থেকে ডক্টর ইউনূসের ডিক্লাইনিং কেউ থামাতে পারবে না। কারণ এই কাজটি ডক্টর ইউনূসের অনুমোদন ছাড়া হওয়ার কোনো উপায় নাই। যত কাজই বলুক যে ডক্টর ইউনূসের এই অজানায় বা উনি জানতেন না, এইরকমভাবে কাজটা সম্পন্ন হয়েছে। বাট এই যে মন্ত্রণালয়ে চেঞ্জের কারণটা, আপনি প্রায় আপনার যে কোনো 5টা মন্ত্রণালয়ের থেকে বড় বেশি বাজেট থাকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে। স্থানীয় সরকার ইনফ্রাস্ট্রাকচার অনেক বড়। এই মন্ত্রণালয়ের দায়িত্ব যেদিন উনি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে দিলেন, আমি এই দিন বুঝেছি হাসান আরিফ আর আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া হাসান আরিফের নাতির বয়সেরও না। হাসান আরিফ ডক্টর ইউনূসের চেয়ে বয়সে 1 বছর বড়। উনি যখন দিয়েছেন আমি তখন বলছি যে কাম শেষ, কাম শেষ। এইখান থেকে দেখেন ডিক্লাইনিংটা দেখেন। আপনি বলবেন যে না, ডক্টর ইউনূস খুব ভালো মানুষ, সজ্জন মানুষ, মিষ্টিভাষী মানুষ। ওনার সব ভাইয়েরাই মিষ্টিভাষী। ওনার ভাই এই যে জাহাঙ্গীর সাহেব, উনি মিষ্টিভাষী, টেলিভিশনে অনুষ্ঠান করতেন। আপনি দেখেন যে কুমিল্লার মুরাদনগর থানার জন্য আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া 450 কোটি টাকা বরাদ্দ নিয়েছেন। তার পাশের থানায় হাসনাত আবদুল্লাহ দেবিদ্দার থানার জন্য 350 কোটি টাকা বরাদ্দ নিয়েছেন। আপনি আসুন, আমি একটু দেখি পিরোজপুর জেলায় সংবাদটাতে আসছে, পিরোজপুরে 13 কোটি, খাগড়াছড়িতে 14 কোটি, জেলায় কক্সবাজারে 16 কোটি, রাঙ্গামাটিতে 16 কোটি, জয়পুরহাট 16 কোটি, 17 কোটি। মানে 13 থেকে 17 কোটি টাকা একটা জেলায় দিলেন, যে জেলাগুলিতে 5টা 6টা বা 7টা থানা আছে, 10টা থানা আছে। তো 10টা থানার জন্য আপনি দিলেন 13 কোটি টাকা। আপনি মনে করলাম আমি প্রত্যেকটা 1.5 কোটি টাকা করে পাইছি। তো আপনি অন্যান্য থানার থেকে, উপজেলার থেকে 300 গুণ বেশি বরাদ্দ আপনি কিভাবে অ্যাপ্রুভ করলেন আপনার কলিগের জন্য, ক্যাবিনেট কলিগের জন্য কিভাবে করলেন? আমি এইটা তো ডক্টর ইউনূসের অনুমোদন ছাড়া তো হয় নাই। ডক্টর ইউনূস আজকে 1 সপ্তাহ ধরে আমরা চিৎকার করছি না টেলিভিশনে, এটা কিভাবে হলো? ডক্টর ইউনূস বলছেন যে না, এটা রিভাইজ করো, করছেন? করেন নাই। তো আমি আপনাকে বলি, আমি এখানে 2টা সিনড্রোম দেখতে পাই। একটা সিনড্রোমের নাম হচ্ছে হাসিনা সিনড্রোম। হাসিনা সিনড্রোম রংপুর জেলা, রংপুর বিভাগের 8টি থানার সমান
8টি জেলার সমান উনি গোপালগঞ্জে বরাদ্দ নিতেন, মানে থার্ড বরাদ্দটা নিতেন, ঢাকা, চট্টগ্রাম, তারপর গোপালগঞ্জ। আচ্ছা, এখন আসুন সিমড্রোমটা কি। তাইলে হাসিনা যে সিমড্রোমে ভুগত, হাসিনাও কোনোদিন তার টুঙ্গিপাড়া থানায় 450 কোটি অথবা 350 কোটি টাকা নেয়নি। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, হাসিনা কোনোদিন তার টুঙ্গিপাড়ায় এই 350 কোটি টাকা বরাদ্দ নেয়নি কোনো বছরে। তো এটা কি হলো? হাসিনার চেয়ে বড় হাসিনা হয়ে গেল সজীব ভুইয়া, হাসনাত আব্দুল্লাহ বানাই দিলেন আপনি এইরকম একজন অভিভাবক হয়ে। নাম্বার 2 দেখেন, বলতেছে ডক্টর ইউনূস খুব ভালো মানুষ। আচ্ছা, উপদেষ্টারা অদক্ষ, উপদেষ্টার এপিএসরা চোর, মানে এপিএসরা চোর, উপদেষ্টা অদক্ষ, আর এদের সবার সর্দার যিনি, তিনি ভালো মানুষ, দক্ষ হইল। দক্ষ মানুষ তো প্রথম তার টিম তৈরি করে। একটা মানুষ তো দক্ষতা প্রমাণ করার জন্য তার টিম তৈরি করেন, ওয়ার্কিং টিম। ওয়ার্কিং টিমের মধ্যে দেখান দক্ষ কয়টা। তো এইরকম একটা টিম। এবং হাসিনার দেখবেন, হাসিনার সময় বলা হয়তো যে তার মন্ত্রীগুলো চোর, তার মন্ত্রীগুলো বাটপার, তার এইটা খারাপ, ওইটা খারাপ, তার পিয়ন 400 কোটি টাকার মালিক, বাদশা ভালো। এইখানে হাসিনা সিমড্রোমে ডক্টর ইউনূসকে পাইছেন যে কি নাম, এই যে উনি খুব ভালো আর বাকিরা অদক্ষ। তা আমি তো মনে করি সবচেয়ে বড় অদক্ষদের সর্দার হিসেবে যিনি এক্সিস্ট করেন তিনি অদক্ষ। আপনি যদি এইখানে যদি দেখেন ক্যামেরাম্যান একটা ভালো না, লাইটটি ভালো না, তারপর আপনার প্রডিউসার ভালো না, আপনি তো প্রথমেই বলবেন যে ভাই এই জায়গাগুলি সমস্যা আছে, এইগুলো একটু চেঞ্জ করেন। আপনি চেঞ্জ করতে না বললে বোঝা যাবে আপনি এই অদক্ষতাটাই বুঝেন না। আপনি দিস ইজ দ্য সিমড্রোম। ডক্টর ইউনূসের টিমে কাজ করার জন্য অনেকে উদ্গ্রীব বলেন। আমাদের অনেকে বলেছেন যে ডক্টর ইউনূসের টিমে কাজ করতে পারে, ও আমি গর্বিত। আমি বলছি ডক্টর ইউনূসের টিমে কাজ করার জন্য যে ও গৃহীত হবে একদিন। সো নির্বাচনে যেটা মিস্টার শামসুল আলম লিটন, নির্বাচনের ব্যাপারে আমি আপনাকে, নির্বাচনের ব্যাপারে অনেকেই স্বপ্ন দেখছেন যে হয়ে যাবে কি, যে নির্বাচন জামাত বা অমুক। আমি আপনাকে বলি, আমি গ্রামে 23, 24, 25 3 দিন থাকার পরে দেখলাম যে পূজাতে যেতে হবে, আমি এই জন্য চলে আসছি। যেহেতু আমার রাষ্ট্রীয় কোনো দায়িত্ব নাই, আমি পূজাতে যাব না ভাই। রাষ্ট্রীয় দায়িত্ব থাকলে ঠিক আছে। আর আমার যদি ভোটে বলে ভোট কালেকশনে আমি প্রত্যেক হিন্দু বাড়িতে যাব, কোনো সমস্যা নেই। বাট আমি পূজায় গিয়ে আমি ছবি তুলব না। এটা তার ধর্মীয় ব্যাপার, ধর্মীয় বিশ্বাস। আমার ধর্মীয় বিশ্বাস আলাদা, আমি এখানে শেয়ার করি। আমার প্রশ্ন তো নির্বাচন। আচ্ছা, নির্বাচনে আসুন। নির্বাচনে এইবার যে দাঁড়ালো যে জিনিসটা, যে এই পূজা না আসলে বোঝা যেত না ভোট থেকে যে ইমানের দাম থেকে যে ভোটের দাম বেশি, ইমানের দাম থেকে যে ভোটের দাম বেশি। আমি একবার 5 ওয়াক্ত নামাজ সবসময় যে একবার কাজা না করে পড়ি তা না, কাজা হয়। তারপরে এই 100 রাকাত কি জানি 75, 70, 75 রাকাত এই কি জানি ইয়া পড়ে ফেলায়, তাহাজ্জুদ পড়ে ফেলে। এইটা করি না ভাই, তাহাজ্জুদ মাঝে মাঝে পড়ি সময় পাই। তো এখন আমি বলতেছি যে ভোটের বিষয়টা এইখানে গ্রামের যে পরিস্থিতিটা আমি একটু বলতেছি, ভোটটা যেন ফার্স না হয়, দ্যাট ইজ দ্য চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জের প্রধান দায়িত্বটাই থাকবে বিএনপির উপর। ওইখানে পুলিশ, আনসার, বিডিপি কোনো কিছুই কোনো বিষয় না। ইলেকশনটা বিকাল 4টা পর্যন্ত হইতে দেওয়া, আর রাত্রে 10টা, 11টা, 12টা পর্যন্ত ইউনোর কাছ থেকে, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার থেকে রেজাল্টটা অ্যানাউন্সমেন্ট পর্যন্ত সবাই শান্তিতে থাকবেন। এইটা হলো বড় দায়িত্ব। সো আপনি দেখেন সেই রকম ইলেকশন বা ইলেকশন বা মিস্টার তারেক রহমানের ভাষায় প্রত্যাশিত নির্বাচনটা এমনও হতে পারে, আওয়ামী লীগ যে 3টা নির্বাচনে শিখিয়ে গেছে, যে সকাল 9:30টার সময় বলছে যে আর ভোটের দরকার নাই, ইয়ারা যাও, চলে যাও, এজেন্টরা সবাই বাড়িতে চলে যাও। অথবা বের করে মাঠে আইনা বলছে যে আপনার জেলে যাবেন
না বাড়িতে চলে যাবেন। তো এজেন্টরা বলছে বাড়িতে চলে যাব, পুলিশ সহ। তো এইটা আমার মনে হয় না হওয়া উচিত। বিএনপি যেহেতু এখন মেন স্টেক এখানে। আর আপনাকে বলি, গ্রামীণ এলাকায় 20-50টা যে এলাকায় এইটা প্রতিরোধ করার ক্ষমতা আছে জামাতের, এনসিপি নাই। আর বাকি জায়গাগুলিতে বিএনপি যদি বলে যে সকাল 10টার সময় আর নির্বাচন হওয়ার দরকার নাই, এই প্রিজাইডিং সাহেব একটা রেজাল্ট শিট, এখানে ভোট কত আছে বললে 1900, লেখেন আমরা 1450 পেয়েছে, উমুকে পাইছে 250, উমুকে পাইছে 50, উমুকে পাইছে 00, এটা লিখে দেওয়া যাবে। ইট ক্যান বি। এটা যদি হয়, এইটা ঠেকানোর অবস্থায় নাই। আমি আপনাকে বলছি, ডক্টর ইউনূস যে এই জামাতের 75% জামাতের সচিব দিয়ে রাখছেন সচিবালয়ে, ওগুলো কোনো কাজে আসবে না। আমি আপনাকে বলি যে রেজাল্ট শেখ হাসিনার মতো করতে গেলে, বিএনপি ব্যালট যেটা প্রফেসর ইউনূস আগে বলেছিলেন, নাম যদি মনে করেন ব্যালট বাক্স ছিনতাই হয়ে যাবে, ব্যালট বাক্স ছিনতাই হবে। আমি বলছি যে যদি ওই শেখ হাসিনার আমলের মতো মনে করতে চায় কেউ, যে অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার মানে ইউএনও সাহেবরা যা খুশি একটা রেজাল্ট ঘোষণা করে দেবেন। আমার হবিগঞ্জ বানিয়াচঙ্গে 2018 সালে যে নির্বাচন হলো, ওইখানে ভোট পাইছেন 1,22,000, যিনি দানের শেষ নিয়ে ইলেকশন করছেন। তো তখন কি বলে, ওইখানকার এমপি সাহেব যে আওয়ামী লীগের ক্যান্ডিডেট ছিল মসজিদ খান, উনি বলছেন যে ইসলামী ঐক্য জোটের খেলাফত মজলিসের ভদ্রলোকের, উনার এজেন্টকে বলছে, চিফ ইলেকশন এজেন্টকে বলছে তুমি বাড়িতে চলে যাও। উনি বলছেন 1,20,000কে তুমি 1,22,000কে 82,000 করে দাও, 82,000 করে দিচ্ছে। তো এইটা যখন করতে যাবে, ওই রিটার্নিং অফিসারকে টেনে ছিঁড়ে ফেলবে। টেনে হাত যাবে একজনের হাতে, এক দলের হাতে, পা যাবে আরেক দলের হাতে, মস্তিষ্ক যাবে আরেক দলের হাতে, মাথা যাবে আরেক দলের হাতে। তো আমি দুঃস্বপ্নটা দেখছি যে ডক্টর ইউনূস যদি মনে করেন যে এখানে চালাকি করবেন, উনার সচিব ডিসিকে দিয়া, ডিসি খুন হয়ে যাবে। অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার যদি ইউনো এটা করতে যায়, রেজাল্ট মাঠের যা রেজাল্ট হবে এটাকে চেঞ্জ করে করতে যায়, ওই অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার জীবিত ফেরত আসতে পারবে আমার থেকে, কেউ আনতে পারবে না। দেশের অবস্থাটা এইরকম। সো মিস্টার শামসুল আলম লিটন, আপনি শুনছিলেন, এবং কি হলে কি করতে পারে বিএনপি, সেটা একটা মিস্টার ঠাকুরের কথায় বোঝা গেল যে মাঠের শক্তি তাদের কত বড়। কিন্তু একই সঙ্গে এটাও মোটামুটি বোঝা যাচ্ছে যে বিএনপি মরিয়া হয়ে চাইছে একটা নির্বাচন হোক, এবং তার জন্য যত রকমের ছাড় দিতে হয়, যত রকমের কম্প্রোমাইজ করতে হয়, সব কিছুর মধ্যে ভালো দেখা, কোথাও কোনো ত্রুটি দুর্বলতা দেখলে সেগুলোকে অ্যাড্রেস না করা, এমনকি জিয়াউর রহমানের প্রতিচ্ছবি প্রফেসর মোহাম্মদ ইউনূসের মধ্যে দেখা, সব কিছুই বিএনপি এখন করে যাচ্ছে। আমি একটু বুঝতে চাই যে গ্রাউন্ড রিয়ালিটি আবার একটু অনেকে মনে করেন হ্যাঁ ছাত্র সংসদগুলোর নির্বাচন দুটো হচ্ছে, আরও সামনে হবে, ফলাফল কী হবে মোটামুটি সবার কাছে অনুমেয়, আর কিছু ফলাফল তো আমরা দেখলামই। এবং অনেকে মনে করেন জামাত উঠে আসছে এক ধরনের, আওয়ামী লীগ নেই সেই সুযোগ নিচ্ছে, আওয়ামী লীগ আসলে কাকে ভোট দেবে যদি সে নির্বাচন না করতে পারে, করতে পারলে এক রকমের, না করতে পারলে আরেক রকমের, আওয়ামী লীগ করতে পারলেই সকল আওয়ামী লীগ সমর্থক আওয়ামী লীগকে ভোট দেবে এমনও নয়, কিন্তু একটা তো বেস তারা আছে। তো সব মিলিয়ে আসলে চিত্রটা আপনি কী দেখেন? বা অনেকে মনে করেন যে বিএনপি যেটা বলছে যে বা আশা করছে যে একটা নির্বাচন হলেই আমরা শিওর শট, অনেকে মনে করেন যে এই গ্রাউন্ড রিয়ালিটিটা আসলে গত এক বছরের বেশি সময়, হয়তো শুরুতে নির্বাচন হলে কেউ কেউ বলছেন বিএনপি 300-তে 300ই পেতে পারে, তো সেখান থেকে আস্তে আস্তে প্রতিদিন বিএনপি তার গ্রাউন্ড লুজ করছে, এবং মানুষের মধ্যে অনেকে এস্টাবলিশমেন্টের পার্ট ধরে নিয়েছেন, যদিও মিস্টার ঠাকুর বলছেন যে সচিবরা সবই প্রায় জামাত আর আওয়ামী লীগ, বিএনপি প্রায় নাই, কিন্তু অনেকে মনে করেন যে বিএনপিতে এস্টাবলিশমেন্ট, তো অ্যান্টি এস্টাবলিশমেন্ট যে সেন্টিমেন্ট আছে বিশেষ করে তরুণদের মধ্যে, সেটা তারা প্রকাশ করার চেষ্টা করছে। অবশ্যই আমার মনে হয় আমি দুটো ব্যাপার, নির্বাচনের ব্যাপারে একটু বলি, আর যেহেতু ডক্টর ইউনূসের কোনো দল নাই, এই জন্য ডক্টর ইউনূসকে যেভাবে ঠাকুর ভাই যেভাবে ওয়াশ আউট করলেন, আমি সেখানে নাগরিক কর্তব্য হিসেবে, অনেকে মনে করেন যে ওনার ব্লেসিংস পাওয়া দল হচ্ছে এনসিপি, অনেকে মনে করেন যে ওনার এবং সরকারের ঘনিষ্ঠ হচ্ছে জামায়াত অনেকটা, আর বিএনপি তো আগবারই এখন ঘনিষ্ঠতার কম্পিটিশনে আছে, মানে বিএনপি একসময় সমালোচনা করতে এখন কত বেশি, ওই যেটা আমি বললাম যে হয়তো জিয়াউর রহমানের প্রতিচ্ছবি তারা দেখতে পাচ্ছেন
এই জায়গাটাতে আমি কয়েকটি কথা বলবো। যেমন স্পষ্ট নাহিদ ইসলাম যে অভিযোগটি করলেন যে অনেক সেফ এক্সিটের প্রশ্ন, সেফ এক্সিট এবং অনেক উপদেষ্টা আখের গুছাচ্ছেন এবং তাদের ছুঁড়েও ফেলে দিয়েছেন, সেটাও ব্যবহার করে। সেটা তাহলে এনসিপি-কে তো ওনার দল বলা যাচ্ছে না, কারণ এনসিপি তাহলে যদি থেকেও থাকে ডিভোর্স হয়েছে অথবা কিছু একটা, বাট ওনার তো আর প্র্যাকটিক্যালি তো আর ওনার কোনো দল নাই যেটা উনি চেয়ারপারসন অথবা কিছু একটা, অথবা উনি কোনো দল করতে গিয়েছিলেন সেটা ডিসমেন্টল করেছেন। আমি সত্যিকার অর্থে আমি নির্বাচন নিয়ে প্রথমে বলি, নির্বাচন নিয়ে ঠাকুরভাই যে চিত্রটা কথা বলেছেন এটা স্পেকুলেশন। এটাকে আমি মনে করি যে নির্বাচনের যারা পরিচালনা করবেন তাদের মানসিকতা এবং তাদের স্পিরিটের উপরে প্রশাসনের স্পিরিট ডিপেন্ড করে। এবং আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি ডক্টর ইউনূসের প্রশাসন অনেক দুর্বলতা আছে, অনেক অসুবিধা আছে আর্থিক খাতে এবং এস্টাবলিশমেন্টের ক্ষেত্রে, পুলিশ রিইনস্টলেশন অথবা রিসেটলের ক্ষেত্রে, ল এনফোর্সমেন্টের ক্ষেত্রে, ইভেন সিকিউরিটি ফোর্সেসের সঙ্গে একটু খাপছাড়া ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে। তো এগুলো অনেক ক্ষেত্রে এই সরকারের অনেক ব্যর্থতা আছে। কিন্তু ডক্টর ইউনূসকে সবাই খুব নির্মমভাবে যেখানে আঘাত করে যে তিনি কেন বিশ্ববিদ্যালয় নিলেন, কেন আদম নিলেন ইত্যাদি ইত্যাদি, তিনি যেদিন আপনার হয়তো মানে পলিটিক্যাল পার্টিরা খুব প্রচণ্ড রিয়াকশন এবং প্রচণ্ড সিরিয়াসলি সব বিষয়কে নেন, কিন্তু কখনো ডিটেইল নিতে চেষ্টা করেন না আসলে কোথা থেকে কী হলো। উনি যেদিন ডিক্লেয়ার করলেন শেখ হাসিনার সরকারের ক্রমবর্ধমান আঘাত মোকাবেলা করতে গিয়ে, এটা শেখ হাসিনা সরকার মিডিয়া এবং সব কিছু দিয়ে প্রমাণ করতে চেষ্টা উনি ঘুষখোর, দুর্নীতিবাজ, ট্যাক্স ফাঁকি দিয়েছেন। 2022 সালে সম্ভবত অথবা 23-এর প্রথম দিকে তিনি যখন একটা ইউনিট সেন্টার থেকে স্টেটমেন্ট দিলেন, এই স্টেটমেন্টের বিরুদ্ধে শেখ হাসিনা সরকার একটি কথা বলতে পারে নাই। সেটি হচ্ছে ওনার ইউনিভার্সাল স্ট্রেংথ, সেটি হচ্ছে বাংলাদেশে এবং পৃথিবীতে কোনো কোম্পানিতে আমার একটি শেয়ার নাই। এটা কিন্তু একটা লাইন, কিন্তু এই লাইনটা অনেক পাওয়ারফুল। এখন আপনি বলবেন ইউনিট সেন্টার মানে কি? ইয়েস, ইউনিট সেন্টার ইজ ইউনিট সেন্টার। বিল ক্লিন্টনের ক্লিন্টন ফাউন্ডেশন, ওটা ক্লিন্টনের নামে ফাউন্ডেশন, কিন্তু দ্যাট ইজ অলাভজনক। এখন কথাটা হচ্ছে যে এটা আমরা অনেক সময় বুঝতে পারি না। আসলে লিমিটেড কোম্পানি শেয়ার থাকা এবং না থাকার মধ্যে অনেক বড় ডিফারেন্স আছে। 80 লক্ষ পরিবারকে আলো দেখানো আর্থিক যারা মানে ওটাই তো ওনার এই জন্যই তো সারা পৃথিবীর সেলিব্রিটিরা ওনার কাছে দেখতে আসে, ঘুরতে আসে, পড়ে, বিভিন্ন শতাধিক বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছে। এবং এমন কোনো সেলিব্রিটি আমি পাই নাই পশ্চিমে যে ডক্টর ইউনূসকে চেনে না। তারা উনি তো নাচও পারে না, গানও পারে না, তাহলে কেন ওনাকে চিনবেন? এখন কথা হচ্ছে আমি এখানে এটা রেলেভেন্ট এই কারণে যে ডক্টর ইউনূস তার স্বার্থে এরকম একটা দুর্বল সরকার করেছে, অথবা তার স্বার্থে সচিব ভূঁইয়াকে নিয়ে এসছে, অথবা তার স্বার্থে কি উপদেষ্টাকে বাড়তি সুবিধা দিচ্ছেন, এটা আমি মনে করি এটা ক্রিটিক্যালি দেখা দরকার। উনি যখন উপদেষ্টা নিয়োগ করছেন তখন উপদেষ্টাদের কিছু অথরিটি তাকে দিতে হবে, এবং এটা আপনি যখন সরকার পরিচালনা করবেন এটা আপনাকে করতে হবে। আর আমার একজন বন্ধু প্রায় বলেন সে ওই ধরনের ফেভার কিছু করে আর কি প্রশাসনে থেকে। তাকে জিজ্ঞেস করেছিলাম, সে বলেছে আমার মা যেই এলাকায় আমাকে জন্ম দিয়েছে সে এলাকার বাড়তি একটা দায় আছে, আর আমার যে দাফনে যে খাটিয়াটা যে রাস্তা দিয়ে যাবে সেটা একটু এই এলাকায় ওটুকু মমত্ব আমার থাকতে হবে। এখন আপনি প্রপোর্শনালিজমের কথা বলতে পারেন, প্রপোর্শনেট কিনা সেটা আলাদা কথা, এবং এই বিতর্কটা খুবই স্বাভাবিক। ঠাকুরভাই যে বিতর্কটা এনেছেন এটা খুবই স্বাভাবিক, কিন্তু এটার ব্যাপারে অ্যাড্রেস করার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে নাহিদ ইসলামের বক্তব্যের ব্যাপারে চিফ অ্যাডভাইজার অফিস অ্যাড্রেস না করা। এটা কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলো কেন এগুলো সিরিয়াসলি নেয় না আমি জানি না। নাহিদ ইসলাম যে বক্তব্যটা রেখেছে এটা কিন্তু শুনেন, সরকার এবং রাষ্ট্র ইজ নট এ চ্যারিটি অর্গানাইজেশন। যখন অত বড় অভিযোগ আসবে তখন রাষ্ট্রের একটা স্ট্যান্ডিং থাকতে হবে। নীরব থাকাটা কিন্তু কখনো কোনো স্ট্র্যাটেজি হতে পারে না। 18 কোটি মানুষকে নীরবে রেখে আপনি নীরবতার একটা সংস্কৃতি ডেভেলপ করতে পারেন, এটা ঠিক নয়। আমরা যদি রিপাবলিক করতে চাই আমাদের মানুষকে চিন্তা করাতে হবে। দেখুন, এত লিমিটেশনের মধ্যে তৃতীয় মাত্রায় আমার মনে হয় গত 15 বছর এমন কোনো বিষয় নাই যেটা আসে নাই। কৌশলগতভাবে এসছে, অনেক কিছু হয়তো 10 মিনিট আলোচনার দরকার ছিল 1 মিনিটে, কিন্তু এসছে। আমরা যদি বুদ্ধিশুদ্ধি ব্যবহার করি, আমাদের রাজনৈতিক দলগুলো যদি তাদের কর্মীদেরকে প্রশিক্ষণ দেন, কথা বলার প্রশিক্ষণ, যেমন বিএনপি নেতাদের প্রতি এখন একটা কমন একটা সমস্যা, যেমন ইন্ডিয়া এবং এই যে ব্যাপারগুলো নিয়ে মানে বিচার ইত্যাদি নিয়ে বিএনপি স্পষ্ট কথা বলেন না, কর্মীদের ব্যাপারে স্পষ্ট। দেখুন, বিএনপি তার কর্মীদের ব্যাপারে অপারেশন ক্লিন হার্ট এবং র্যাব গঠনের পরে অনেক মূল্যবান কর্মী কিন্তু তারা কিন্তু অ্যাকশন নিয়েছে, বিএনপির অনেকে হয়তো ভুলে যান। এবং আমি বিশ্বাস করি বিএনপি এই ক্ষেত্রে, বিশেষ করে ল অ্যান্ড অর্ডারের ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছিল লাস্ট আমলে, এবং সর্বোচ্চ গুরুত্ব তাকে আগামী আমলে দিতে হবে, এটা একটা প্রায়োরিটি। কারণ 15 বছরে সব কিছুর মধ্যে এটাও একটা ব্যাপার যেখানে সিস্টেমগুলোকে ভেঙে দেওয়া হয়েছে। প্রশাসনে
80টা অতিরিক্ত সচিবের জায়গায় 500 অতিরিক্ত সচিব করা হয়েছে। পুলিশে 5 জন সচিবের জায়গায় আমার মনে হয় এখন 15, 20, 25 জন, কতজন, কোনো অর্গানোগ্রাম নাই প্রশাসনে, সব ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে। আগামী সরকারের জন্য আপনি যে দুঃসংবাদ বলেছেন, আমি মনে করি প্রত্যেকটি মন্ত্রী, প্রত্যেকটি এমপির জন্য দুঃসংবাদ যে তারা ইচ্ছা করলে যে কোনো কিছু করতে পারবে না। এখন এই রিলেভেন্ট প্রসঙ্গটা হচ্ছে নির্বাচন। কেন করতে পারবেন না? এখন আর শুধু 10টা টেলিভিশন আর 50টা পত্রিকা নাই, এখন 18 কোটি টেলিভিশন আছে। আপনি ব্যালট বাক্সে নিয়ে যাবেন আমি বিশ্বাস করি যে নির্বাচনের আগেই এই সোশ্যাল মিডিয়া এবং মানুষের যে এম্পাওয়ারমেন্ট হয়েছে মিডিয়ার মাধ্যমে, এমন একটা পরিস্থিতি তৈরি হবে যে রাজনৈতিক দলগুলো কোনো ধরনের ছলচাতুরি অথবা কোনো ধরনের শক্তি প্রয়োগের চিন্তাই বাদ দিতে বাধ্য হবে। এবং ওই যে বললাম যে সরকার প্রধানের যে ইচ্ছা এবং প্রতিফলন অনুসারেই কিন্তু প্রশাসন এক করে। আর একটা কথা বলে আমি শেষ করি, দেখুন রাজনৈতিক পরিস্থিতি এখন যেরকম আছে, এটা নয়েজ, হিউজ নয়েজ, এবং নয়েজ থাকাটা স্বাভাবিক, কিন্তু এটা কেওস হয়ে যাওয়ার আশঙ্কা আমরা করছি। কিন্তু কেওস কিন্তু এখনো হয়নি। অনেকের দৃষ্টিতে এটা কেওস, আমার সঙ্গে হয়তো দ্বিমত হতে পারে, কিন্তু মিস্টার তারেক রহমানের দেশে আসার পর আমার ধারণা দেশের রাজনৈতিক চিত্র বদলে যাবে নানা কারণে, আমি এটা বিশ্বাস করি। ধন্যবাদ। আপনি দেখুন নাহিদ ইসলাম বলেছেন 8 জন উপদেষ্টা সেফ এক্সিট খুঁজছেন, আর অন্য এক জায়গা থেকে আমি শুনলাম যে 13 জন খুঁজছেন। তো সেফ এক্সিট না অনারেবল এক্সিট, এটা তো একটা বড় কোয়েশ্চেন। আপনি দেখুন সব সংবাদ মাধ্যমেই আছে যে ডক্টর ইউনূস আমলে 114টা টেলিভিশনের লাইসেন্সের দরখাস্ত পেন্ডিং আছে, তার মধ্যে 2 জন আরিফ, একজন এনসিপির আরিফ, আরেকজন জাতীয় নাগরিক কমিটির সাবেক নেতা আরিফ। বাংলাদেশে আর কাউকে খুঁজে পেলেন না টেলিভিশনের লাইসেন্স দেওয়ার, এবং 2 জনেরই আর্থিক কোনো সক্ষমতা নাই। তো টেলিভিশনের লাইসেন্স তো প্রধান উপদেষ্টার অনুমোদন ছাড়া, তার জ্ঞাত সারে ছাড়া দেওয়ার কোনো ব্যবস্থা আছে? দেওয়া আছে? কি বলেন, কোথায় জিয়াউর রহমান আর কোথায় ডক্টর ইউনূস? জিয়াউর রহমান তার কোনো ভাতিজাকে, ভাগনাকে আইনা ডেপুটি প্রেস সেক্রেটারি বানাইছেন, যার যে বাবদ কোনো অভিজ্ঞতা নাই। জিয়াউর রহমানের বড় ভাই জাম্বিয়া এতে এয়ারফোর্সে কাজ করতেন, তো ওনাকে তো পারতেন না। জিয়াউর রহমানের সময় জিয়াউর রহমানের ভাই, সব ছোটো ভাই, পর্যটন কর্পোরেশনের ডাইরেক্টর ছিলেন। উনি বলতে পারতেন তুই কি বলে পর্যটনের মিনিস্টার হয়ে যা, অভিজ্ঞতা তো আছে। ডাইরেক্টরশিপ চালানোর যে অভিজ্ঞতা, ওই মন্ত্রী চালানো আরও সোজা, তো করেন নাই তো। তো এই জন্য আমি আপনাকে বলছি যে ডক্টর ইউনূসকে আমাদের কাছে মনে হতো যে এটা পাহাড়ের মতো বিশাল সুচ্চ এভারেস্ট শৃঙ্গ। একটা গিয়া দেখে এখন একেবারেই ওই যে আমাদের সাভারের ছোটো ছোটো টিলা, শাল পাহাড়ের কি জানি শালবনের গাছ, এটার চেয়েও ছোটো টিলা। এটা হচ্ছে তার ব্যক্তিত্বের টিলা। আমি আপনাকে বলি, আমি একটা ছোটো স্মৃতিচারণ করি। 1990 সালের 6 ডিসেম্বরের পরে, মানে এরশাদের পতনের পর আমার তখন ছাত্র ডাকসুর ভিপি এবং ছাত্রদলের কনভেনর, আমাদের 31 সদস্যের সেন্ট্রাল কমিটি, কনভেনিং কমিটি। তো আমি তখন দপ্তরের কাজ করতাম। আমি এর আগেও দপ্তর আমার কাছে ছিল, সাহিত্য প্রশ্ন সম্পাদক হওয়ার আগে দপ্তর ছিল আমার কাছে। তো যাই, হঠাৎ করে ম্যাডাম ডাকলেন, হাকিম, ওনার সামনে একজন হাকিম সাহেব নয় তো কেয়ারটেকার ছিলেন, হাকিম আমান বা সাতল কি আছে দেখো। তা আমরা গেলাম ধরে, মওদুদের বাড়িতে কে গেছিল, মানে মওদুদের বাড়িতে একটা চেম্বার ছিল, ওইখানের চেয়ার টেবিলগুলো এনে ফুলাফান ভেঙে চলে আসছে ছেলেপেলে। তো যারা গেছিল তারা তখন কি মওদুদ সাহেব বিএনপিতে? না, মওদুদ সাহেব 1990 সালের 6 ডিসেম্বরের পরে, মানে এরশাদের পতনের পর ভাইস প্রেসিডেন্ট না, তখন সাবেক ভাইস প্রেসিডেন্ট, সাবেক হয়ে গেছে, তো প্রেসিডেন্ট তো হয়ে গেছেন সাবেক। বাট বিএনপি তখন ক্ষমতা এসেছে, বিএনপি না ইলেকশন হয়নি 90 তে, মানে 6 ডিসেম্বর 3-4 দিন পরে, 8, 9, 10 এই। তো বললেন যে মওদুদের বাড়িতে কে গেছিল, কে ভাঙচুর করেছে, আমি সবাইকে এক্সপেল করে দেব, সবাইকে বের করবা, আমরা সবাইকে এক্সপেল করে দেব। আমন ভাইয়ের সব আমরা সবাই
যারা গেছিল ওরা তো পলাইছে, আমরা 2-3 দিন সামনেই পড়ি নাই। যদি জিজ্ঞেস করে কে গেছিল, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এক ধমকে ইলেকশনের 27শে ফেব্রুয়ারি 1991 সালের ফেব্রুয়ারি পর্যন্ত ছাত্রদলের কোনো ছেলে কোথাও মব করতে পারে নাই, এক ধমকে সোজা হয়ে গেছে। আর উনি ডক্টর ইউনূস বলবেন যে হ্যাঁ মব হয়েছে, ভাঙচুর হয়েছে, দেশে প্রচলিত আইন আছে, তারা মামলা করতে পারেন। এটা আমি বলতে পারি, আপনি বলতে পারেন, রাষ্ট্র ক্ষমতায় যে আছে সে বলতে পারে না। তো এই জন্য আমি আপনি বলছি উনারা মব উস্কে দিয়েছেন, উনার প্রেস সেক্রেটারি মব উস্কে দিয়েছেন, এবং এই মব নৈরাজ্যে যত বাড়বে বাংলাদেশের নির্বাচন তত ফার্স হবে। বাংলাদেশের নির্বাচন এই যে মবের রাজত্ব করে যে ট্রেনিং হচ্ছে ফুলাপানের বাচ্চাদের, এইগুলোকে থামাবেন কিভাবে? এইগুলি শুরুতেই থামানো উচিত ছিল। আপনি মনে করে দেখেন, আমি গত ডিসেম্বর জানুয়ারি থেকে বলতেছি মবের বিরুদ্ধে, তখন কথা বলে নাই বিএনপিকেও। তো এই জন্য আমি আপনি বলছি যে আপনার শেষ দিকে আমি আসি, চাঁদাবাজি বন্ধে তারেক রহমান যে বক্তব্য দিয়েছেন এটা স্পষ্ট। ভারত বাংলাদেশ সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন যে আমরা ন্যায্য পানির হিস্সা আমরা চাই, আমরা সীমান্তে কোনো হত্যা চাই না, ফেলানির লাশ চাই না, এইটার ব্যাপারে স্পষ্টতা আছে। এবং পার্টি যদি ওনার এই বক্তব্যকে ধারণ করে এগোয়, আমি মনে করি জনগণ এই বক্তব্যটাকে ধারণ করে, এই ইচ্ছাটাকে, অভিপ্রায়টাকে জনগণ ধারণ করে। এই জন্য এইটাকে আমরা অ্যাম্প্লিফাই করতে পারি, এই বক্তব্যটা অ্যাম্প্লিফাই করতে পারি। তো সর্বশেষ আমার বক্তব্য হচ্ছে যে বাংলাদেশে প্রতিহিংসা এবং প্রতিশোধের রাজনীতি জায়গায় একটা ন্যায্যতার রাজনীতি আমাদেরকে প্রতিষ্ঠা করতে পারলেই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এগিয়ে যাবে, আর নাহলে আমরা ধ্বংসের দিকে যাব। বিশাল লিটন, অচল অবস্থা তৈরির নানা রকমের নানা মহল থেকে চেষ্টা থাকবে। যেমন এখন ধরেন জুলাই সনদ নিয়ে আলোচনা হচ্ছে এবং এটার একটা প্রায় চূড়ান্ত রূপ দাঁড় করানো হয়েছে। এখন ইস্যু হচ্ছে যে এটা গণভোটে যাবে বলা হচ্ছে। এখন গণভোট কবে হবে সেটা নিয়ে আবার রাজনৈতিক দলগুলো বিতর্কের মধ্যে। বিএনপিও গণভোটে রাজি, তারা চাইছে জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট হোক। জামাত, এনসিপি তারা বলছে আগে নভেম্বরের মধ্যে এটা হতে হবে, তারপরে জাতীয় সংসদ নির্বাচন। তো আপনি কি মনে করেন যে জুলাই সনদকে নিয়ে আসলে গণভোট করবার আদৌ কোনো, যদিও বিএনপি মনে করে সে গণভোট হতে পারে, কিন্তু আদৌ কোনো সুযোগ আছে এরকম একটা সনদ নিয়ে? মানে আমি বলছি যে সনদে তো অনেকগুলো বিষয় থাকবে এবং সেই বিষয়ে সারা দেশের ভোটারদের তো নিশ্চয়ই অ্যাওয়ার করতে হবে, মানুষ তো জানতে হবে সে কিসে ভোট দিচ্ছে। জুলাই সনদ একটা নাম দিয়ে তো এরকম গণভোট হয় কিনা আমি জানি না। এরকম মানে নানা ইস্যুতে তো গণভোট হয়, এখানে হচ্ছে 78টি সম্ভবত ঐক্যমত হয়েছে, যদিও সবচেয়ে ইম্পর্টেন্ট যে কিন্তু এই 78টি বিষয়ে ধরেন রাজনৈতিক দলগুলোর মধ্যে, এবং সব রাজনৈতিক দল বাংলাদেশের না, অনেকেই তার বাইরে আছে, ইন্ডিভিজুয়ালও তো ভিন্ন মত থাকতে পারে। অ্যাজ এ পার্সন, অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল আমারও তো ভিন্ন মত থাকতে পারে। তো সেটা সুযোগ থাকবে কি? ইয়েস নো 78টার মধ্যে তো আমি 70টা একমত হতে পারি, 8টা আমার ভিন্ন মত থাকতে পারে। অবশ্যই অবশ্যই এই ব্যাপারটি একটু বিভ্রান্তি, খুবই টেকনিক্যাল এবং ইস্যুস আর কি। হ্যাঁ, যেমন 78টির মধ্যে 79 নম্বর যেটি হওয়া উচিত ছিল যে একটা ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া কমিশন, কারণ আসলে মিডিয়া শক্তিশালী না হলে গণতন্ত্র আসবে, মিডিয়া তো কমিশনের আলোচনার মধ্যেই ছিল না। না, এটা খুবই দুঃখজনক, এটাকে অবহেলা করা কেন করা হয়েছে আমি জানি না। আর 78টি বিষয় ঐক্যমত হয়েছে, 250-র অধিক বিষয়ে আলোচনা হয়েছে। এইটা আসলে এক ধরনের, আমি মনে করি যে এটা অত্যন্ত অপ্রয়োজনীয় অনেক বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। অপ্রয়োজনীয় এই কারণেই বলছি যে দলগুলোর যে গঠনতন্ত্র, আমার মনে হয় 90-95% দলগুলোর গঠনতন্ত্রের সঙ্গে মিল রেখে বিভিন্ন বিষয়ে উত্থাপন নিয়ে এসে আমরা এটাকে এজেন্ডা বানিয়েছি। এইটা মূলত বিষয়গুলো কি? মূলত বিষয়গুলো হচ্ছে যে আসলে আমরা যদি সভ্য দুনিয়ায় গণতন্ত্রের বিবর্তন দেখি, তাহলে আমরা সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেটা, সেটা হচ্ছে রাইট টু লাইফ অ্যান্ড প্রপার্টি, সবচেয়ে ইম্পর্ট্যান্ট, সম্ভবত 3rd অ্যামেন্ডমেন্ট ফর্ম ইউজ, আমরা তো নিতে হবে গণতান্ত্রিক দেশগুলো থেকে। এইখানে কিন্তু মূল প্রশ্নটা হচ্ছে যে মানুষ নিরাপত্তা পাবে এবং মানুষ তার বাক স্বাধীনতা এবং মুভমেন্টের স্বাধীনতা, আর হচ্ছে রাষ্ট্র পরিচালনায় তার অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তো এই ব্যাপারগুলোতে মৌলিক মাত্র 4-5টা বিষয় ছিল পার্লামেন্টের। ইভেন এই বিষয়গুলো কিন্তু মানে আপনি যদি একেবারে মাইক্রো লেভেলে যান, তাহলে তো 1000, 2000, 3000 বিষয় চলে আসবে। এটা অনেক জ্ঞানী লোকেরা কাজগুলো করেছেন, কিন্তু আমার মনে হয় ওনাদের জ্ঞানের স্বাক্ষর কিন্তু
আমরা এই ঐক্যমত কমিশনে পাইনি। অনেক বিষয় ছড়িয়ে ফেলেছেন বলে এখন এরকম বিচ্ছিন্ন অনেক কিছু আসছে। সত্যিকার অর্থে দেশে যদি নির্বাচনগুলো ঠিকমতো হতো তাহলে কি জুলাইয়ের দরকার হতো? ফার্স্ট হচ্ছে আমাদের জনগণের রাষ্ট্র নিয়ন্ত্রণের ক্ষমতা, মালিকানাটা এনশিওর করা। দ্বিতীয়ত হচ্ছে যে কোনো দল যদি ছলছাতুরি করে, তাতে তো 90 থেকে 2006 পর্যন্ত আমরা সব দেখলাম, বুঝলাম, এবং মানুষ কিন্তু ছলছাতুরির বক্তব্য কিন্তু গলা দিয়ে দেয় না। আমরা অত্যন্ত সুবিধাভোগী বলে আপনি আমাদেরকে এখানে ডেকেছেন, আমরা আপনাদেরকে চিনি, আপনি আমাকে চেনেন, কিন্তু 99% মানুষ কিন্তু তারা কিন্তু আন্ডার প্রিভিলেজ, তাদেরকে কেউ চেনে না। কিন্তু তাদের যে ভয়েসটি আছে এবং যে রাইটটি আছে সেটি নিশ্চিত করলে রাষ্ট্র কিন্তু এক দফা এগোতো, যেটা আমরা 90 করার দরকার ছিল, এখন পর্যন্ত আর হলো না। তাহলে সেটা হচ্ছে নিয়ন্ত্রণ। আর রাইট টু লাইফ, আমাদের ল অ্যান্ড অর্ডার অ্যান্ড কোর্ট, হিউম্যান রাইটস, এই ব্যাপারগুলো, আর হচ্ছে মিডিয়াকে লিবার্টি দেওয়া। কারণ মিডিয়া লিবার্টি যদি না পায় তাহলে রাজনীতিকরাও লিবার্টি পাবে না, তারা গভীরাতে পালিয়ে যাবে। আর মিডিয়া যদি ঠিকমতো কথা বলতে পারে তাহলে কিন্তু এই যে আমরা এখন ডক্টর ইউনূস সম্পর্কে আধা ঘন্টা যদি সমালোচনা করি, আমি এবং ঠাকুরভাই নিশ্চিত যে আমি নিরাপদে বাসায় যেতে পারবো। কিন্তু আমি যে 18 সাল পর্যন্ত এসেছি, প্রতিবারই এসে আমি কিন্তু মিডিয়া যাওয়ার সাহস পাইনি, কারণ ওই রকমের বাস্তবতা ছিল। এবং মিডিয়া যারা এসে একটু স্বাধীনভাবে কথা বলতেন, তারা কিন্তু পরবর্তীতে বলতেন এবং ভাবতেন যে আমি কি বাসায় যেতে পারবো ঠিক মতো, এবং অনেকেই অনেক ধরনের কনসিকুয়েন্স। তাহলে এই জিনিসগুলো ছিল মৌলিক সংস্কার ব্যাপার। মিডিয়াকে একদম রাষ্ট্রের ফোর্থ স্টেট বলে কথা না, ইভেন অপরিহার্য স্টেটে নিয়ে যাওয়ার জন্য কমিশনটা করা দরকার ছিল, যেখানে এই কমিশনটা থাকতো সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্ট, সম্পূর্ণ, নট প্রধানমন্ত্রী কার্যালয়, নট পার্লামেন্টে, এবং ইনফরমেশন মিনিস্ট্রি ডিজলভ করে দেওয়া খুব দরকার, কারণ ডেমোক্রেসি আগাবে না। তো এই অনেক দরকারি কাজ হলো না। এখন আসুন, ঠিক আছে, কমিশনে যা করেছে খুব ভালোর জন্য করেছে, অনেক জ্ঞানীগুণী মানুষ ছিল, তারা তো আমাদের ভালোর জন্যই করেছে। আমরা যদি এভাবে নেই তাহলে গণভোট 78টি পয়েন্টে হতে পারে না, এবং গণভোটের এই পয়েন্টের উপর ইউ আর রাইট, এটা এইভাবে আরেকটি বিচ্ছিন্নতাবাদের চিন্তার জন্ম দেবে। আমার যেটা বিশ্বাস, আমি মনে করি রাজনৈতিক দলগুলোর সবার বক্তব্য সবাই আমরা বুঝি, আমাদের সাধারণ মানুষ আমাদের চেয়ে অনেক জ্ঞানী, তারা অনেক বিশ্লেষণ করতে পারে। সুতরাং এনাফ ইজ এনাফ। দেশকে আপনি লাইনচ্যুত ট্রেনকে লাইনে ওঠানো এক নম্বর কাজ, সেটি হচ্ছে নির্বাচন। নির্বাচন নিয়ে অনেক কথা হচ্ছে, সংস্কার করতে হবে। সংস্কারের বাইবেলটা কোথায়, কোন লাইব্রেরিতে পাওয়া যায়? তো আমার মনে হয় যে আমরা একটা নেশনের ভবিষ্যৎ নিয়ে অনেক জুয়া খেলা হয়েছে, অনেক ধরনের। আর যখনই পতিত জমি পড়ে থাকে তখনই কিন্তু ওটা দখলের পায়তারা চলে। এই যে দেশের 18 কোটি মানুষের একটা দেশ, একটা রিপাবলিক হওয়ার স্বপ্নে আমাদের পূর্বপুরুষ জীবন দিয়েছিল, রক্ত দিয়েছিল, আজকে সেই রিপাবলিক এটা রীতিমতো হামাগুড়ি দিচ্ছে। এভাবে চলতে পারে না। আমাদেরকে ডেফিনেটলি একটা সুষ্ঠু নির্বাচনে যেতে হবে, এবং এই গণভোটটি নিয়ে আরেকটি 6 মাসের কনসালটেশনের কোনো প্রয়োজন নাই। এবং আমরা যারা রাষ্ট্র নিয়ন্ত্রণের ক্ষমতায় গেছে, যাদের নিয়ন্ত্রণেই যাক না কেন, সত্যিকার অর্থে এই 1 বছরের অভিজ্ঞতা থেকে আমরা বুঝতে পেরেছি যে আমরা সর্বসম্মতভাবে কোনো কিছু করতে পারবো না। ডক্টর ইউনূসের প্রতি মানুষের যে ভালোবাসা, শ্রদ্ধা আছে, উইথ অল লিমিটেশন, প্রশাসক হিসেবে একজন মানুষ সফল না হতে পারে, কিন্তু তার প্রতি যে অনিবার্য এবং একটা সার্বজনীন স্বাধীনতা আছে, সেই জায়গাটাতে আমি তো বিএনপির অনেক মানুষকে বলতে শুনেছি যে ডক্টর ইউনূসকে তাদের রেখে দেওয়া উচিত প্রেসিডেন্ট করে, কারণ তাহলে ওরকম একটা ভ্যানগার্ড দিয়ে আগামী 5 বছর বাংলাদেশকে উনি পিঠ দিয়ে সেভ করতে পারবেন, যেমন ডিপ্লোম্যাটিক এবং আদার ইস্যুস থেকে এই 1 বছর সেভ করেছেন, অনেক বড় বড় ক্রাইসিস থেকে। হ্যাঁ, আপনি সমালোচনা করবেন, এই কারণেই তাহলেই তো রাষ্ট্র সত্যিকার রিপাবলিকের দিকে আগাবে এক পা করে। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি জিলু ভাই, এনাফ ইজ এনাফ বলতে গেলে মানুষ কিন্তু আরেকটি অভ্যুত্থান করে বসবে। সো এই রিস্ক যারা নিয়ন্ত্রণ করছেন, রাজনৈতিক নিয়ন্ত্রণ অ্যান্ড স্টেট নিয়ন্ত্রণ, তাদের 2 গ্রুপের জন্যই ভয়ঙ্কর। জি মিস্টার, ধন্যবাদ আপনাকে। দেখুন, রাইট টু লাইফ অ্যান্ড প্রপার্টি আমার মৌলিক অধিকারের 26 থেকে 47, আপনি পরে দেখবেন আমরা তুলনামূলক সংবিধান আলোচনা করতে গিয়ে, পড়াতে গিয়ে পৃথিবীর অন্য যে কোনো জায়গার, একমাত্র মালদ্বীপ ছাড়া, মালদ্বীপ হচ্ছে সবচেয়ে সুলিখিত সংবিধান এবং অকার্যকর সংবিধান। তো মৌলিক অধিকারের 26 থেকে 47 পর্যন্ত এই ধারাতে কোনো পরিবর্তন দেখছেন? আনা কোনো প্রয়োজন আছে? পরে দেখেন কোনো একটা আর্টিকেল যদি চেঞ্জ করতে হয়, তো আপনি এখানে কি করলেন? কি এটা তো আসে নাই কিছু। আপনি আর্টিকেল 70 নিয়ে টানটানি করতেছেন। আর্টিকেল 70 আপনি বলতেছেন দুইটা বিষয়, বাজেট আর আস্থা অনাস্থা ছাড়া বাকি সব বিষয়ে এমপিদেরকে স্বাধীন করে দেন।
দিলাম। আপনি আবার আমাকে বলতেছেন কিন্তু আমার চুলাই সনদ আমাকে কিন্তু এদেরকে দিয়ে পাশ করে দিতে হবে। তো আমার এমপিরা যদি বলে যে আমি 4.5 লক্ষ লোকের প্রতিনিধি হিসাবে দাঁড়িয়েছে, আমার বিবেচনায় বলে এইটা পাশ করবো, এইটা পাশ করবো না। তো ইয়াস লিডার অফ দ্য হাউস ওর প্রাইম মিনিস্টার, যদি আমি লিডার অফ দ্য হাউস বললাম, লিডার অফ দ্য হাউসের কি করার আছে কেন? তো এটা সব বিরোধী বিষয় বলতে। আচ্ছা, আমার মনে হয় যে মার্কিন যুক্তরাষ্ট্র বছরে 4 থেকে 5 বার স্টাক হয়ে যায়। বিশেষ করে পরের দিন থেকে আর কোনো কাজ চলবে না, সবাই বাড়ি থাকবে। বাট দেখুন পার্লামেন্টারিদের কমিটমেন্ট কার কাছে? জনগণের কাছে না রাষ্ট্রের কাছে? প্রথম রাষ্ট্রের কাছে, নট জনগণ হচ্ছে তার অংশ। সুতরাং গণতন্ত্রে ক্রাইসিস হবে অ্যান্ড কনসালটেশনের মাধ্যমে মুভ অন করতে হবে। ব্যক্তিত্ব, পার্টি অ্যান্ড এলাকা এগুলো করে আমি বলছি তো এইটা আপনার রাইট টু লাইফ অ্যান্ড প্রপার্টি নিয়ে যেটা হওয়া দরকার, প্রথম যেটা সর্বপ্রথম কাজ ছিল পুলিশ কমিশন, পুলিশকে রিফর্ম করা। পুলিশ হচ্ছে ফেস রাষ্ট্রের, যে রাষ্ট্রের পুলিশ যত ভালো ওই রাষ্ট্র তত সভ্য। তো এটা তো হয় নাই। তো যাই, আমি এই জন্য বলছি যে 850টা প্রস্তাব নিয়ে কোনো উন্মাদের দল ছাড়া আলোচনায় বসতে পারে না। এটা ছিল, আইডিয়াটা ছিল যে রাজনৈতিক দলগুলি এগুলো সব ফেলে ফেলে চলে আসবে। যাই, আমাদের সালাউদ্দিন আহমেদ ভালোভাবে ট্যাকল করেছেন। 850, 60, 650 বিএনপি এগ্রি করছে। এখন আসছে 84, 64। এখন আরও, এখন তারেক রহমান বলছেন যে আপনার সকল কথায় আমি একমত হলে গণতন্ত্র, আর কোনো কথায় দ্বিমত হলে এটা গণতন্ত্র না। এটা এখন নিষ্পত্তি হচ্ছে। আমি বা এই যে গণভোট নিয়ে যেটা হচ্ছে, গণভোট, গণভোট লিটন ভাইয়ের সাথে আমি 100% একমত। শুধু ধরেন আমি সবগুলো বিষয়ে, বিএনপি 78টা বিষয় বা 64টা বিষয় বললো, এতটাতে হা, এতটাতে না, এতটাতে নোট অফ ডিসেন্ট। আর আমি পাবলিক হিসাবে আমি ভোট দেওয়ার সময় বললাম আমি 60টাতে হা, 24টাতে না। আপনি কি মনে করেন এই ব্যালট বক্সে মানে ব্যালট পেপারে কি সবগুলো 70টা 74টা থাকবে না? কারণ মানুষ এটা তাহলে কি 84টা ব্যালট বক্স হবে? 84টা ব্যালট বক্স হবে? তো এটা কি এইটা গণভোট হতে পারতো, হতে পারে এখনো, যে পার্লামেন্টের বিষয়গুলি আলোচনা করে জনগণের কাছে প্লেস করা, আমরা এই করেছি, আপনারা মানেন, শেষ করতে হবে, আমরা আপনাদের প্রতিনিধি। তো এই জন্য এইগুলো বুকিশ মানুষ আর বাস্তব রাষ্ট্র চালানো, বুকিশ মানুষ আর বাস্তব পার্লামেন্টারি প্র্যাকটিস এক জিনিস না। এইটা না বুঝার যে লোকগুলি ডক্টর ইউনূস, আমি ডক্টর ইউনূসের সাথে কিন্তু আমার কোনো শত্রুতা নাই। ডক্টর ইউনূস যে এই যে আলী রিয়াজদের মতো বুকিশ মানুষ তৈরি করেছেন, যারা পার্লামেন্টে যাওয়ার কোনোদিন অভিজ্ঞতা নাই, যারা হাইকোর্টে যাওয়ার কোনোদিন অভিজ্ঞতা নাই, এইগুলো দিয়া এইগুলো সব বুকিশ, সেই জন্য সেই সব মানুষরা কথা বলবেন না, অবশ্যই কথা বলবেন। কোনো বাস্তব কোন কাজ হবে না। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্র লাইভ স্ট্রিম হচ্ছে, আপনি দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার শামসুল আলম লিটন এবং মিস্টার মোশাররফ আহমেদ ঠাকুর, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, আমার দুই অতিথি নানা বিষয় নিয়ে আলোচনা করেছেন, নিজ মতামত দিয়েছেন, কোথাও ঐকমত্য, কোথাও ভিন্ন মত, এবং এটাই গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু মূল কথা যেটা তারা বলবার চেষ্টা করেছেন সেটা হচ্ছে মানুষের ক্ষমতা মানুষের হাতে ফিরিয়ে দিতে হবে, এবং সেটাই এখন বাংলাদেশের সামনে প্রধান কর্তব্য। এবং এই জায়গাটাতে অনেক আশাবাদ যেমন আছে, অনেকের কাছে, অনেকের মধ্যে অনিশ্চয়তা রয়েছে, এবং এই অনিশ্চয়তাগুলো যত দ্রুত তার সঙ্গে দূর করতে হবে। বিভিন্ন নামে বিভিন্নভাবে পরিস্থিতিকে ঘোলাটে করবার বা জটিল করবার যে চেষ্টা বিভিন্ন মহল থেকে আছে, সেগুলোকে আসলে উপেক্ষা করে বা সেগুলোকে নিয়ন্ত্রণ করে মূল যে লক্ষ্য, অর্থাৎ এটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচন, সেটি নিশ্চিত করাই হচ্ছে প্রধান কাজ। আমরা যদি সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে চাই এবং সামগ্রিকভাবে দেশের নিরাপত্তা নিশ্চিত করতে চাই। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। সবার জন্য শুভকামনা।